স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার পুরো খবর। আলোচনায় ফল না মেলায় রাজপথে আন্দোলন, এমনটি বলছে জামাত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দাবি দলটির। আর দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে আগামী নির্বাচনে পিয়ারের বিকল্প দেখছে না ইসলামী আন্দোলন। এসব দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা আরও 5টি দল। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর এই বিক্ষোভ মিছিল, যাতে অংশ নেয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। এর আগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে দলটি। মাওলানা রফিকুল ইসলাম খান। সমাবেশে দলটির নেতারা বলেন, নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে, নয় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা করেন দলটির নেতারা। এই পিয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে, লেভেল প্লেইং হবে, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছেন। আমরা সরকারকেও বলবো, তাদেরকেও বলবো, বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ। বিশেষ সাংবিধানিক আদেশ জারি এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল। কনস্টিটিউশন অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। একই দাবিতে বৃহস্পতিবার দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সময় দলটির সিনিয়র নায়েবে আমির বলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন স্বৈরাচারের উত্থান ঠেকাবে। জনগণ পিয়ার সিস্টেমে নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি, আর যদি জনগণ পিয়ার সিস্টেমে নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। 5 দফা দাবিতে আগামীকাল ঢাকার বাইরেও বিক্ষোভ মিছিল করবে জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা আরও 5টি দল। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজপথে নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে এই কথা জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি পিয়ারের পক্ষে নয়, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধও চায় না এই দলটি। শেষ হয়নি, আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আমরা কোনো ইস্যুতেই রাজপথে আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাই। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। আন্দোলন কর্মসূচির মাধ্যমে কেউ দেশ অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে, এমনটি মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আমির খসরু বলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে পাশ করতে হবে। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া, এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। দেশের মানুষ তো একটা স্থিতিশীল স্টেবিলিটি চায়। বাংলাদেশটাকে তারা আস্তে ধীরে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ থাকে। কেউ যদি অস্থিতিশীল করতে চায়, তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। সিঙ্গাপুরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুরের প্রতিনিধি দলে ছিলেন দেশটির অনাবাসিক হাইকমিশনার মিস্টার ডেরেক লো সহ 3 জন, আর বিএনপির দলে ছিলেন
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে দুর্নীতি নিয়ন্ত্রণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনরা। তারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, গণতন্ত্রকে সুসংহত করতে না পারলে বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ। আর এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংলাপে গণতান্ত্রিক পরিবেশ উত্তরণে রাজনৈতিক স্থিতিশীলতা, পরিচ্ছন্ন রাজনীতি এবং দুর্নীতি রোধ করার উপর গুরুত্বারোপ করেন আলোচকরা। সলিউশনের জায়গাটাকে আমরা এইভাবে ভাবতে পারি কিনা যে কি কি কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি এই সার্ভিসগুলোকে চিন্তা করে আমরা দেখেছি, যদি এটাকে প্রযুক্তিগত জায়গায় আমরা নিয়ে আসতে পারি, অনলাইন সার্ভিসের জায়গায় নিয়ে আসতে পারি, অনেক দুর্নীতি কমে আসে। আমাদের গত 3টা নির্বাচন তো আমরা ওই যে জালিয়াতির নির্বাচন হয়েছে কিংবা একতরফা নির্বাচন হয়েছে। তো আমাদের এই আইনি কাঠামো এবং একই সাথে প্রাতিষ্ঠানিক এই যে কাঠামো সৃষ্টি করার পরও তা আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণ হবে না। এ সময় ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, জনগণের ভোটে নির্ধারিত হবে কারা দেশ পরিচালনা করবে। এই রাজনৈতিক দলকে বা যে মতবাদকে তারা সবচেয়ে বেশি ভোট দেবে তারাই সরকার গঠন করবে। বিএনপিকে সরকার গঠন করতে হবে এরকম কোনো কথা আমি বিশ্বাস করি না। এবং আমরা মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের বক্তব্য আমরা বোঝাতে চেষ্টা করব। বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে বক্তব্য রয়েছে সেটা মানুষকে বোঝাতে চেষ্টা করবে। এতে তো কোনো দ্বন্দ্বের কোনো কিছু নেই। সংলাপে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এদেশে এতদিন নীতি করে দুর্নীতি করা হয়েছে, যা থেকে বেরিয়ে এসেছে সরকার। আমাদের এই যে দুর্নীতির যে ফোকাসটা অতীত থেকে করে এটা বর্তমানে কোন আমলা দুর্নীতি করছে, বর্তমানে কোন উপদেষ্টা দুর্নীতি করছে, বর্তমানে কে কি করছে, সেটার উপরে আমাদের জোর দিতে হবে। এ সময় বিগত 15 বছরে জ্বালানি খাতের দুর্নীতির রহস্য উন্মোচনের দাবি জানান আলোচকরা। ফজলুর রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। নির্বাচন সামনে রেখে ভ্রান্ত ধারণায় বিশ্বাসী কারো সঙ্গে জোট না করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে এই কথা বলেন তিনি। নির্বাচনে জোট গঠনের ক্ষেত্রে দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বলেন, ইসলাম ও মুসলিম উম্মার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে। নির্বাচনী দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহি এবং শাস্তির আওতায় আনা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এই কথাই জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈঠকে নির্বাচন কমিশন, সচিবালয় আইন এবং নির্বাচন কর্মকর্তা আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ট্রেজারি বন্ডের ট্যাক্স বাড়ানো, মূল্য সংযোজন কর বাড়ানো সহ বেশ কিছু সংশোধনীও আনা হয়েছে। জানান, 12টি প্রস্তাবের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে 77টি সংস্কারের মধ্যে 24টি বাস্তবায়ন হয়েছে, 14টি আংশিক বাস্তবায়ন হয়েছে। সাতাত্তরটি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে 24টি অলরেডি বাস্তবায়িত হয়েছে এবং আংশিক বাস্তবায়িত হয়েছে 14টি। নির্বাচন কর্মকর্তার শৃঙ্খলামূলক শাস্তি সংক্রান্ত ধারা 5-এর উপধারা 1, 2, 3, 4 প্রতিস্থাপন এবং নতুন উপধারা 5, 6, 7 সংযোজনের প্রস্তাব করা হয়েছে। আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে।
চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। তবে এতে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের সচিব আক্তার আহমেদ। তিনি আরও জানান, নতুন দলের নিবন্ধনের সিদ্ধান্ত হবে আগামী সপ্তাহে। নির্বাচন সামগ্রী কেনাকাটার 70% কাজ শেষ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। এ মাসের মধ্যেই সব নির্বাচনী সামগ্রী কেনা শেষ হবে। এরই মধ্যে কেনাকাটার 70% কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এসব কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। আমাদের কাছে এখন পর্যন্ত এটা পৌঁছে গেছে অলমোস্ট 70%। তিনি জানান, প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন করতে একটি অ্যাপ তৈরি করা হয়েছে, নাম পোস্টাল ভোট বিডি। এনআইডির মাধ্যমে করা যাবে রেজিস্ট্রেশন। বাংলাদেশ ডাক বিভাগ ব্যালট পাঠানোর কাজ করবে। তবে প্রবাস থেকে ভোট দিতে নিবন্ধন করে দেশে ভোট দেওয়া যাবে না, বলেন ইসি সচিব। প্রবাসে থেকে যিনি নিবন্ধন করবেন, তিনি যদি ভোট গ্রহণের তারিখে ঢাকায় থাকেন এবং বলেন যে আমি নিবন্ধিত, ঢাকা বলতে আমি বাংলাদেশ বোঝাচ্ছি, নিবন্ধিত, আমি নিবন্ধন করেছি কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। নতুন 22টি রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে সিসি কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। বলেন, নিবন্ধন শেষ হলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে। তবে সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। রোববার অথবা সোমবারে যেদিন কমিশন মিটিং হবে, কমিশন মিটিং এটা সিদ্ধান্ত করবে। আমি তো সিদ্ধান্ত দিতে পারবো না, আমি তো কমিশনের সদস্য নই। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে 14টি রিট হয়েছে। আদালতে সিদ্ধান্ত হবে, সে ব্যাপারে ইসি আস্থাশীল। বলেন, সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর চালানো অনাকাঙ্ক্ষিত। 22 সেপ্টেম্বর ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম ইসিতে আসবে বলেও জানান তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সহজে টার্গেট করে হত্যা করতেই আন্দোলনকারীদের রাজাকারের নাতি অপবাদ দেন শেখ হাসিনা। হুমকি দেয়া হয়, প্রাণে বাঁচতে হলে প্রত্যাহার করতে হবে আন্দোলন। তবে রক্তচক্ষু উপেক্ষা করেই আন্দোলন সফল হয়। আর এই আন্দোলনের বিস্তারিত ট্রাইব্যুনালে তুলে ধরেন আন্দোলনের এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম। সাক্ষ্য দেওয়া শেষে বৃহস্পতিবারই তাকে জেরা করে স্টেট ডিফেন্স। বাকি জেরা হবে আগামী রোববার। জুলাই গণ অভ্যুত্থানে যেসব শিক্ষার্থী ফ্যাসিবাদের বিদায় ঘণ্টা বাজিয়েছিলেন, তাদের অন্যতম ছিলেন 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন তিনি। সাক্ষ্যে নাহিদ ইসলাম বলেন, আন্দোলন বন্ধে সমঝোতা করতে বারবার চাপ দিতে থাকে গোয়েন্দা সংস্থা। আন্দোলনকারীদের যাতে সহজ টার্গেট করে হত্যা করা যায়, সেজন্যই শেখ হাসিনা রাজাকারের নাতি আখ্যা দেন তাদের। যাদের নির্দেশনায় এগুলো সংগঠিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। অভ্যুত্থানে 1400 হত্যা আর 20,000-এরও বেশি পঙ্গু হওয়ার জন্য সরাসরি দায়ী করেন শেখ হাসিনাকে। ছাত্র জনতার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি করেন নাহিদ ইসলাম। রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেরা কর্মকর্তা, অফিসাররা গুলি চালিয়েছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আহ্বান জানাবো, যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলাটির রাষ্ট্রপক্ষ বলছে, ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে শেখ হাসিনার বড় হাতিয়ার ছিল কোটা। এই কোটা ব্যবহার করেই রাষ্ট্রযন্ত্রে যুক্ত করা হতো দলীয় অনুগতদের। আসামি শেখ হাসিনা যে চাতুর্যপূর্ণ অবস্থান নিয়েছিলেন, সে ব্যাপারে তিনি বলেছেন, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন, সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে রামপুরা বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। রাকসু ও চাকসুতে মেশিনের মাধ্যমেই ভোট গণনা করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনের এই অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে চায় সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র এবং শিক্ষা উপদেষ্টা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চায় সরকার। আর শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন, রাকসু ও চাকসুতে উৎসব মুখর ভোট হবে। আপনি গতকালকে আপনারা হয়তো শুনতে, সবাই হয়তো শোনার কথা, ডিজি একটা সিইউদের একটা দিক নির্দেশনা দেয়,
তারপরে আমাদের পূজার শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দান, আপনাদের একটা কিন্তু বড় কন্ট্রিবিউশন হয়ে গেছে। আমি আশা করব এবার আপনারা এটা করে যাবেন। প্রিপারেশনের সময় কিন্তু এই জন্য আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে প্রিপারেশনের সময় তো এটা খেয়াল রাখা। পুলিশ, র্যাব, বিজিবি স্পেশালি বর্ডার এলাকায় তারাও ভিজিলেন্স থাকার জন্য বলা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের প্যানেল ঘোষণা করা হয়েছে। ভোটের মাঠে থাকা স্বতন্ত্র শিক্ষার্থীরাও তাদের প্যানেল দিয়েছেন। চাকসু নির্বাচন কমিশনার বলছেন, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে নির্বাচন। তামিম আহমেদ শরীফের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। চাকসু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার দুপুরে একে একে প্যানেল ঘোষণা করেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি হিসেবে থাকবেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে মোহাম্মদ শাফাওয়াত হোসেন, এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রতির শিক্ষার্থী জোট নামে ঘোষণা করা হয়েছে। এতে ভিপি হিসেবে থাকছেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের কার্যকরী সদস্য ইব্রাহিম হোসেন রনি, জিএস পদে সাইদ বিন হাবিব, এজিএস পদে সাজ্জাদ হোসেন মুন্না নির্বাচন করবেন। অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুগণ। এছাড়াও প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলনে সমর্থিত শিক্ষার্থী, স্বতন্ত্র শিক্ষার্থী, দ্রোহ পর্ষদ, বৈচিত্র্যের ঐক্য প্যানেল। হল সংসদগুলোতেও শিক্ষার্থীরা প্যানেল ঘোষণা করেন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমরা তুলে ধরবো যদি নির্বাচিত হই। একজন এজিএস হিসাবে আমি আমার যতটুকু করার, তারা যদি আমাকে নির্বাচিত করে আমি ঠিক সেই জায়গাগুলি করব। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, যারা জয়ী হবেন তাদের দেয়া প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন হয়। নির্বাচনের পরে যারা প্রার্থী হবে, যারা সফল হবে, ওরা যাতে এখন যে প্রতিশ্রুতিটা দিয়েছে ওতে যেন ওরা ভালোভাবে কাজ করে বাস্তবায়ন করে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে একজন স্টুডেন্টের যে সুবিধা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাওয়ার দরকার সেই অধিকারগুলো যাতে নিশ্চিত হয়। আর নির্বাচন কমিশনার বলছেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে নির্বাচন। কয়টা ফ্যাকাল্টিতে সেন্টার হবে, কতজন মানুষ লাগবে, এটা টেন্টেটিভ হিসাব করে আমরা দেখছি যে আমরা প্রতি ডিপার্টমেন্ট থেকে কিছু লোক চাইতে হবে। আমরা একাডেমিক কমিটি করে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছি। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর। প্রাথমিক তালিকা প্রকাশিত হবে 21 সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 23 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 অক্টোবর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শপথ নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত নেতারা। বৃহস্পতিবার বিকালে শপথ নেন তারা। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই আয়োজন করা হয়। ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম সহ 25 জনকে শপথ পড়ান উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। শপথ নেয়ার পর ভিপি জিতু বলেন, সবার সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চান তিনি। এদিকে হল সংসদ নির্বাচনে বিজয়ীদের হলে হলে শপথ পড়ানো হয়। সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। এবারের অমর 21শে বইমেলা শুরু হবে ডিসেম্বরে। 17 ডিসেম্বর শুরু হয়ে চলবে 17 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরীর সভাকক্ষে মেলার তারিখ নির্ধারণী সভা হয়। সেখানেই নতুন এই তারিখ ঠিক করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে 2026 সালের বইমেলার সময় এগিয়ে আনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর ছোট ভাই মোহাম্মদ আরফান হোসেন চাকরি পেলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম আরফানের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় তিনি জানান, গত 23 ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন 5 বিজিবি আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার পর আরফান হোসেনকে এই নিয়োগপত্র দেওয়া হয়। আরও বলেন, বিজিবি সবসময় ফেলানী পরিবারের পাশে রয়েছে। এদিকে বিজিবির চাকরি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফেলানীর ছোট ভাই।
পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্তে এই বিক্ষোভ মিছিল করেন তারা। আন্দোলনকারীরা জানায়, বাতিল হয়ে যাওয়া পোষ্যকোটা অন্যায়ভাবে পুনর্বহাল করার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অযৌক্তিক পোষ্যকোটা বাতিল না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। রাকসু নির্বাচনের প্রচারণা চলাকালীন এমন সিদ্ধান্ত নির্বাচন বানচালের চক্রান্ত বলে মনে করছেন শিক্ষার্থীরা। এবার গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপে এ গ্রুপের শেষ ম্যাচে কাল ওমানের বিপক্ষে মাঠে নামবে শিরোপা প্রত্যাশী ভারত। এই ম্যাচ জিতে অপরাজিত থেকে সুপার 4-এ যেতে চায় টিম ইন্ডিয়া। অন্যদিকে প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা ওমানও চায় জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে দুরন্ত সূচনা করে ভারত। পরের ম্যাচে পাকিস্তানের সাথে জিতে সুপার 4 নিশ্চিত করে বেশ ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। ওমান ম্যাচ সামনে রেখে অনুশীলনে ঘাম জড়িয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ দিয়ে সুপার 4-এর প্রস্তুতিটা আরো ভালোভাবে নিতে চায় ভারত। You see other teams and you see how they play, the big teams especially, and when they play against the small team, how they react, the communication, the final decision making is so quick, you hardly have enough time to react. And obviously I play cricket on the field, that's my job. অন্যদিকে ছেড়ে কথা বলতে রাজি না ওমানও। টিম ইন্ডিয়ার সাথে লড়াই করতে চান তারা। Doing a hard work and we have taken so many lessons from previous game. We are looking forward to play a good game and show the competition that we are not here to just complete the numbers. We are here to give a tough competition to the good side as well. শুক্রবার রাত 8:30টায় শুরু হবে দুই দলের লড়াই। সুখন সরকার, নিউজ 24। আরও একটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। জুলাই আন্দোলনে আহত ও পঙ্গু হওয়াদের পুনর্বাসনের সহযোগিতা করবে সরকারের 3 মন্ত্রণালয়, জানিয়েছেন শহীদ ও আহত সেলের সম্পাদক মোহাম্মদ তামিম খান। বৃহস্পতিবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আরও বলেন, আহতরা ঠিকমতো ভাতা পাচ্ছেন না, এই বিষয়ে ব্যাংকে জটিলতাও তৈরি হয়েছে। আহতদের শিগগিরই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে, প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন তামিম খান। এবং আমাদের যেহেতু হয়ে গেছে, তারপর আমরা চাই আমাদের জায়গায় গেলাম আমরা, তাহলে এই শহীদ আহতদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করব। তাদের যে আত্মত্যাগ, তাদের যে এই দেশের প্রতি তাদের যে ভালোবাসা, এটাকে যাতে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া যায়, সেজন্য আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব। তাদের মানসিক স্বাস্থ্য আগে উন্নত করা এবং তাদেরকে সার্বিকভাবে হেল্প করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। স্বামী ও সন্তান হারানো নারী মুচি রামরতিকে পূজার উপহার সামগ্রী দিয়েছে বসুন্ধরার শুভ সংঘ। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ায় সিটি হকার্স মার্কেটে রামরতির হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শহীদ। বলেন, বসুন্ধরা শুভ সংঘ সবসময় ভালো কাজ করে থাকে। নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, শুভ কাজে সবার পাশে স্লোগানকে সামনে রেখে অসহায় বয়স্ক নারীর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভ সংঘ। হাত করি আর দোয়া করি, আশীর্বাদ করি, দোয়া করি। বসিনারা আমরা অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু খাওয়ার জন্য দিচ্ছে, নগদ টাকা দিচ্ছে। বসুন্ধরার পক্ষ থেকে আমরা একটা মহিলাকে পূজার জন্য যেটা লাগে আমরা ওগুলা দিতে আসছি। আর হচ্ছে এটা খুবই ভালো কাজ। এই কাজটার জন্য যারাই করতেছেন, মাউন ভাই আছে, আরো তার সাথে অনেক লোক আছে, আমরা তাদেরকে অ্যাপ্রিশিয়েট জানাই।
এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। রাজনৈতিক কারণে নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো, বলেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025 উদ্বোধন করেন তিনি। বৈচিত্র্যময় নানা পণ্য নিয়ে সার্কভুক্ত দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই মেলায়। দীর্ঘদিন ধরেই ভারসাম্যহীন অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক। ১.৫ দশক পর এই সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক পণ্য প্রদর্শনের লক্ষ্য নিয়ে রাজধানীর বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025 মেলায় অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে পাকিস্তানের 77 প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। Always feeling very blessed. Alhamdulillah, inshallah, आगे भी बहुत अच्छा रहेगा. Today is first day. I'm here for this purpose. I've been here many times. So Dhaka is really very good market for Pakistani products. এছাড়াও আফগানিস্তানের 5, শ্রীলঙ্কার 1 এবং বাংলাদেশের 17 প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। মেলা উদ্বোধনকালে বাণিজ্য সচিব বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে। দেশগুলোর মধ্যে যে পরিমাণ বাণিজ্য হওয়ার কথা ছিল সেটা রাজনৈতিক কারণে হয়নি। তবে এখন সময় এসেছে বাণিজ্য বাড়ানোর। এটা আপনার এক ধরনের সোর্সিং ফেয়ার, কিন্তু এখন এখানে থেকে আমাদের পার্টনার কান্ট্রি রিজন অন্যান্য দেশ, আমাদের দেশ এটা দেখতে পাবে যে অন্য দেশ থেকে কি পণ্য আমরা যেগুলো অন্যান্য দেশ থেকে আমদানি করি কিন্তু আমাদের রিজিয়নেই এগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। তৈরি পোশাক, জেমস ও জুয়েলারি, কসমেটিক্স, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য ও ইলেকট্রনিক্স সহ নানান পণ্য থাকছে মেলায়। $5 ট্রিলিয়ন আপনার ইকোনমি, এবং সেখানে আমরা আমাদের যে বিজনেস অনেক ছোট বিজনেস, তো এখানে এই সার্কটাকে আমি মনে করি যে আমাদের স্পিড আপ করা দরকার। অ্যাটলিস্ট ব্যবসা টু বিজনেস আমরা সেটা বাড়াতে পারি। মেলাটি যৌথভাবে আয়োজন করেছে সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন মেলা প্রাঙ্গণ। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 স্পোর্টস। আর্জেন্টিনাকে পেছনে ফেলে ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে এল স্পেন। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে 1-0 গোলে হারের ফলে কপাল পুড়ল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। আর 2 ধাপ পিছিয়ে আর্জেন্টিনার বর্তমান অবস্থান এখন 3 নম্বরে। আর্জেন্টিনার হারে কপাল খুলে গেছে স্পেন এবং ফ্রান্সের। বিশ্ব চ্যাম্পিয়নদের অবনমনের ফলে 1875.37 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন ইয়ামাল পেদ্রিরা। 1870.92 পয়েন্ট নিয়ে 2 নম্বরে ফ্রান্স, আর আর্জেন্টিনার পয়েন্ট 1868.32। 4 নম্বরে আছে ইংল্যান্ড। 1 ধাপে গিয়ে পর্তুগাল উঠে এসেছে 5 নম্বরে এবং ব্রাজিল নেমে গেছে 6 নম্বরে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।